আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা ১১টায় রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন এবং কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়েই এই বৈঠক। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। ময়মনসিংহে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মি আরসার ৪ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা জব্দ করা হয়। গতরাত ২:৩০টার দিকে নগরীর নতুন বাজার মোড় সংলগ্ন গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী সহ ২টি শিশু সন্তান রয়েছে বলে জানিয়েছে ভবনের অন্য বাসিন্দারা। তারা আরও জানান, ভুয়া পরিচয় ব্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করত। এ সময় অভিযানকারী দলটি আটককৃতদের গাড়িতে তুলে নিয়ে যায়। এর আগে রাত ১:২০টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাব। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ৪ জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। সকাল থেকে কর্মীরা কর্মবিরতি শুরু করলেও মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল, যদিও দিনের শুরুতে কোনো ধরনের টিকিট ছাড়াই যাত্রীরা চলাচল করেছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী হয়রানির কথা বিবেচনা করে কর্মবিরতির মধ্যেও সেবাদানও অব্যাহত রাখেন তারা। সকাল ১০টার দিকে মেট্রো স্টেশনগুলোর সেবা স্বাভাবিক হয়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী ব্যানারে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেল ৫:১৫টায় ২ জন মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। দায়িত্বরত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের কিছু সদস্য উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন। কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত এবং গুলি করার জন্য বন্দুক তাক করে বলে অভিযোগ জানানো হয়েছে। আজকের ভেতর দোষীদের ব্যাপারে ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দেন মেট্রো রেল কর্মীরা। মেট্রো রেলের কর্মীদের কর্মবিরতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। তিনি আছেন সচিবালয় মেট্রো স্টেশনে। আবির, কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে কি খবর আছে আপনার কাছে? আপনি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, এখন রেল চলাচল, মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর বেশ কয়েকটি স্টেশনে ঘুরে যেটি দেখেছি, সকাল থেকে কিছু সময়ের জন্য মেট্রো স্টেশন তারা কর্মবিরতি পালন করে থাকলেও কিন্তু মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল। মাঝখানে টিকিট, সাধারণ যে টিকিটগুলো, সেই টিকিটগুলো মাঝখানে বন্ধ ছিল, সেই টিকিটগুলো বিক্রি, কিন্তু এমআরটি পাস যাদের ছিল তারা কিন্তু যেতে পেরেছে এবং কিছু সময়ের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছিল। এবং এর পাশাপাশি কিন্তু কিছু যাত্রী ভোগান্তির কথাও বলেছেন। এই মুহূর্তে মেট্রো রেল চলাচল এখন আপনি দেখতেই পাচ্ছেন এখানে স্বাভাবিক রয়েছে, টিকিট কাউন্টারগুলো চলছে এবং যারা কর্মবিরতি পালন করছিল তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তারা এই ঘটনার যেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচারের আশ্বাসে, দ্রুত বিচারের আশ্বাসে কিন্তু তারা এখন তাদের কাজ সঠিকভাবেই করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রেল উপদেষ্টার দুপুর ৩টার দিকে তার এই বিভিন্ন স্টেশন ঘুরে দেখার কথা রয়েছে এবং এখন পর্যন্ত এখানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মেট্রো রেল চলছে এবং কর্মবিরতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তারা কিন্তু সঠিকভাবে কাজ করছেন।
দর্শক, জানছিলাম মেট্রো রেলের কর্মীদের কর্মবিরতির খবর। বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির কথা ভাবছে সরকার, যাতে করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ইতিবাচক বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানী বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার ও কর্মশালায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিতে সরকার কাজ করছে। ধীরে ধীরে তুলাজাত কাঁচামালের আমদানি কমিয়ে আনতে দেশে এই পণ্যের চাষ বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে গার্মেন্টস খাতেও বাংলাদেশে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। এ যেন উন্নয়নের নামে বছরের পর বছর ধরে চলে আসা নির্মম এক উপহাস। 6 বছর ধরে চলছে সেতু নির্মাণ কার্যক্রম, শেষ আর হয় না। দুর্নীতি আর অনিয়মের বেড়াজালে কাজ ফেলে দফায় দফায় পালিয়েছে ঠিকাদার। 820 ফুট দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শেষ না হয় সাভারের শিমুলিয়ার বাসিন্দাদের 24 কিলোমিটার পথ ঘুরে আসতে হয় সদরে। অবর্ণনীয় দুর্ভোগ আর ভোগান্তিকেই নিয়তি বলে মেনে নিয়েছেন 10 লক্ষাধিক মানুষ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। যুগের পর যুগ ধরে বংশাই নদীর দুই পাড়ের সংযোগের কথা বলে প্রতিশ্রুতির খই ফুটত জনপ্রতিনিধিদের মুখে। উন্নয়ন আর ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে অবশেষে সাভারের সঙ্গে আশুলিয়ার ধামসোনা, শিমুলিয়া ও ধামরায়ের ভাড়ারিয়া ইউনিয়নকে যুক্ত করতে নলাম গ্রামে 6 বছর আগে শুরু হয় সেতু নির্মাণ কাজ। 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেব। এর মধ্যে 6-7 বছর চলে গেল, কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই। ঠিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে, আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে, তাহলে আমাদের খুব উপকার আসবে। দফায় দফায় সময় বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হয়নি আজও। সেই একটিমাত্র খেয়া নৌকা দিয়ে চলছে পারাপার। গুরুতর অসুস্থদের সময় মতো পারাপার করতে না পারায় তাদের অনেকে অকালেই চলে গেছেন পরপারে। তা সত্ত্বেও শেষ হয়নি বঞ্চনা। একটা মানুষের যদি অসুখ বিসুখ হয়, পারাপার হওয়া খুব কষ্ট। প্রেগনেন্ট মানুষ আছে, ওনাদের অসুবিধা, অনেক অসুবিধা। নৌকা পারাপার, নৌকা থাকে না রাত্রির বেলা। অসমাপ্ত এই সেতু নির্মাণ কাজ কবে শেষ হবে? উত্তরে নানা সংকটের দোহাই দিয়ে বরাবরের মতোই আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। বিভিন্ন সমস্যার কারণে এবং করোনাকালীন সময়ের কারণে এই কাজটা সময় মতো সম্পন্ন করতে পারিনি এবং বর্তমানে কাজটি খুব জোরগতিতে চলছে। আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। দীর্ঘ চিঠি চালাচালি ও সমীক্ষার পর 2019 সালের 21 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 820 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নলাম সেতু প্রকল্পের। 21 কোটি 53 লাখ টাকা নির্মাণ ব্যয় ধরা হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে কেবলই বাড়ছে ব্যয়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। খেলার খবর, ফুটবল। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন হামজা চৌধুরী। কিছুক্ষণ আগেই সিলেটে অবতরণ করেছে তাকে বহনকারী বিমানটি। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জে নিজ বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। 24 ঘন্টারও বেশি এই সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামজা আজ সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা তার। আগামী 19 মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসাইশনের পর অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বুধবার দলের সঙ্গে হামজা অনুশীলন করবেন নাকি জিম, তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের উপর। হামজার বাড়ি ফেরা নিয়ে হবিগঞ্জ মেতেছে উৎসবের আমেজে। তার বাড়ি ফেরা ও থাকা নিয়ে সম্পূর্ণরূপে সহায়তা করছে বাফুফে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সিলেটে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, হামজার আগমনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যে বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু টের পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু সাংবাদিকরা যারা স্থানীয় এবং ঢাকা থেকে আগত সাংবাদিকদের উপচে পড়া ভিড়। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে যারা ফুটবলের ভক্ত সমর্থকরা আছেন ঢাকা থেকে উড়ে এসেছেন এবং তারা ট্রেনে এবং বাসের মাধ্যমে এখানে এসে যাওয়ার পাশাপাশি স্থানীয় যে যারা সমর্থকরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, সাবেক ফুটবলারদেরও আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই যে হামজা চৌধুরীর যে
আগমন সেটিকে কেন্দ্র করে সবকিছু কিন্তু তারা কিন্তু চোখ দিয়ে ঠিকমতো নিয়ন্ত্রণ করছেন নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটি কিন্তু আমরা করতে দেখেছি। এবং আমরা জানি যে ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জে যে বড়লেখা নিজের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু তিনি চলে যাবেন এবং সেখানে স্থানীয়ভাবে কিন্তু তাকে বরণ করে নেওয়া হবে তার পরিবারের পক্ষ থেকে এবং তার যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু বিশেষ কিছু আয়োজন রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের পক্ষে 25 মার্চ ভারতের বিপক্ষে একটি ম্যাচে তিনি অভিষেক করতে যাচ্ছেন। এএফসি বাছাই পর্বের এই ম্যাচটি শিলংয়ে হতে চলেছে। এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু বিশেষ উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই তারকা যে কোনো স্পোর্টস ইভেন্টের জন্য হামজা চৌধুরী, তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির হয়ে FA কাপ জিতেছেন এবং এছাড়া ইউরোপে বিভিন্ন দলে খেলেছেন। এবং আমরা জানি যে তিনি কিন্তু ইংল্যান্ডে যে অনূর্ধ্ব দল রয়েছে বয়সভিত্তিক সেগুলোতে কিন্তু খেলেছেন ইংল্যান্ডের জার্সি সাথে। আমরা জানি যে গত বছরের ডিসেম্বরে তিনি বাংলাদেশের খেলার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি করতে সক্ষম হন এবং বিগত 2 বছর ধরে কিন্তু তিনি বারবার জানিয়েছেন যে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে তিনি প্রস্তুত। এবং এখন ঠিক ওই মুহূর্তে আমরা অপেক্ষা করছি যে 11:40 তার যে বহনকারী বিমানটি সেটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে এবং বাফুফের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাকে এরই মধ্যে তাকে গ্রহণ করেছেন। এবং আমরা জানি যে ফুলেল শুভেচ্ছা জানাতে এখানে কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকেই কিন্তু তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং বিমানবন্দরে যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে এইখানে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে উপস্থিত হবেন এবং জানাবেন, কথা বলবেন তার ভাবনা বাংলাদেশকে নিয়ে। প্রথম দফা তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে বাংলাদেশে আসছেন। তিনি ছোটবেলা থেকে অনেকবার তিনি হবিগঞ্জে এসেছেন, সিলেটে এসেছেন, ঢাকা এসেছেন, কিন্তু এবারের আশাটা কিন্তু একেবারেই ভিন্ন। আমরা জানি যে তার ছোঁয়ায় বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল, এমনটাই কিন্তু বলছেন যে তার ভক্তরা রয়েছেন, বাংলাদেশের ফুটবলের ভক্তরা এবং ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারাও কিন্তু বেশ আশাবাদী যে তার হামজা চৌধুরীর মাধ্যমে বাংলাদেশের ফুটবলে বড় পরিবর্তন আসবে। জার্সি আছে সেগুলো আমরা দেখেছি, পাশাপাশি ফুটবল দলের জার্সি পাশাপাশি ক্রিকেটের জার্সি পরেও অনেকে এসেছেন। তারা আসলে দিন শেষে বলতে চান যে বাংলাদেশের ফুটবল তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে হামজা চৌধুরীর হাত ধরে। এবং প্রবাসে থাকা অনেকেই যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তাদের ভাবনাটা কেমন এবং তাদের পরিকল্পনাটা কি। হামজা চৌধুরী আসলে কি আসলেই কি এখানে বাংলাদেশের কি বড় কোনো ফুটবলের পরিবর্তন হতে পারে নাকি। তো তারা বলছেন যে আসলে সব মিলে তারা আশাবাদী। হামজার হাত ধরে বাংলাদেশের আনাচে কানাচে অনেক বড় বড় ফুটবলাররা আছেন যাদের মাধ্যমে এই ফুটবলারদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন হতে পারে। আমরা জানি যে হামজা চৌধুরী ঠিক হবিগঞ্জের উদ্দেশ্যে তার গাড়ি বহর এখান থেকে ছেড়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা। আর এখানে তাকে বরণ করে নিতে কিন্তু স্থানীয় পর্যায়ে অনেকে উপস্থিত হয়েছেন যারা ফুটবলের সংশ্লিষ্ট রয়েছেন, তারা পাশাপাশি যে সাধারণ দর্শকরা রয়েছেন যাদের জন্যই আসলে খেলাগুলো মাঠে গড়ায়, সেই ফুটবল দর্শকরা কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে আমরা যেটি জেনেছি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে হামজার মাধ্যমে ফুটবল ফেডারেশনও বেশ কিছু পরিকল্পনা করেছে এবং তাদেরকে বরণ হামজা চৌধুরীর সহ তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, স্ত্রী সন্তান সহ তার যে ভাই বোনরা রয়েছেন তাদেরকে বরণ করতে তারা কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কিন্তু বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। এবং হামজা চৌধুরী সম্পর্কে যদি আরও বলি, তিনি কিন্তু ইংলিশ বয়স ভিত্তিক দলগুলোতে খেলেছেন এবং ইংল্যান্ডের জার্সি গায়ে কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টও অংশ নিয়েছেন। এবং আমরা জানি যে হামজা চৌধুরী লেস্টার সিটির পক্ষে তার আইকনিক একটি উদযাপন ছিল প্যালেস্টাইনের যে ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি প্যালেস্টাইনের যে যুদ্ধ জসিন্তা। দর্শক, সিলেট থেকে জানছিলাম হামজা চৌধুরীর দেশে আসার খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রসার অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্ট